কোনো সেটিংয়ের সঙ্গে কোনো রকম কিছু সম্ভাবনা আছে, মানে কিছু করেছেন শুভেন্দুর সঙ্গে? আমরা বন্ধু ছিলাম, একটু ডিটাচ হয়েছে, 70 এখনো হয়নি। অন ক্যামেরা বলছে আমাকে বিজেপি আলোচনা সমালোচনা করে, তৃণমূল আলোচনা সমালোচনা করে, তাদের লেভেলটা পার করে চলে গেছে বামপন্থী বন্ধু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই মানে হেরে যাওয়ার ভয়ে সরে এলেন। আপনি আর ইভিএম মেশিন থাকবে আর দ্বিতীয় কেউ থাকবে না। যদি এটা ডায়মন্ড হারবারে হয়, মাইনাসে রান করবে অভিষেক বাবু। নওশাদের বিয়ে কবে? এখন যে লড়াই নেমেছি সেটা উদ্ধার হয় না, এই মালাটা পড়ি না, তারপরে বিয়ের মালা দেখা যাবে। নওশাদ সিদ্দিকীর ভয় নয়, জেলের একটু ভয় ছিল। মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই, তিনি একবার 42 দিন খাটিয়ে পিসিজেসি করে জ্ঞান অর্জন হয়েছে, ভয় কেটে গেছে। তিনি নির্বাচনে দাঁড়াননি, কিন্তু এই ভোট মরশুমে বাংলার লোকসভা নির্বাচনের আবহে তার নাম ফের চর্চায়। কেন জানেন আমি কার কথা বলছি বলুন তো? আমি বলছি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথা। তিনি রয়েছেন আজ সংবাদ প্রতিদিন ডিজিটালে, আপনাকে স্বাগত সংবাদ প্রতিদিনে। নওশাদবাবু, প্রথম প্রশ্ন, আপনি কি কোনো সেটিং করলেন? মানে আচমকা আমাদের একটি ইন্টারভিউতে আপনি বললেন ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন, আবার ফিরে চলে এলেন, মানে ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না, ভয় পেলেন না সেটিং করলেন, মানে টাকা দিয়েছেন কারোর কাছ থেকে? দেখুন, আমার টাকার অভাব নাই, যতটুকু টাকা আছে চলে যাবে। আর বেশি টাকা নিয়ে ভাবনা হলে ওই গার্লফ্রেন্ডের মেয়ে থেকে কি বলে আপনার বেডরুম থেকে বার হবে। টাকা করেছিল, আজকে দেখছেন না বালুদা থেকে শুরু করে যারা টাকা করেছিল আছে তারা কোথায় গিয়েছে, আর আগামী দিনে কত জেলের ভাত খাবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে ভয়। নওশাদ সিদ্দিকীর ভয় নয়, জেলের একটু ভয় ছিল, মানে কি বলতাম, কিন্তু জেল কি, পিসি কি, জেসি কি, এগুলো সব মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই, তিনি একবার 42 দিন খাটিয়ে পিসিজেসি করে ওই জ্ঞান অর্জন হয়েছে, ভয় কেটে গেছে। আর মৃত্যুর ভয় তো খাই না, জন্মের পর থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। বয়স বড় হচ্ছে না, আমি বড় হচ্ছি না, মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। মৃত্যুর ভয়ও নয়, মাথায় কাফন বেঁধে ঘুরি সবসময়, সুতরাং ভয়েরও ব্যাপার নয়। সেটিং তারাই বলছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে তাদের কাজ হাসিল করে, তারা বলছে। আছে তাই ধরনের অনেক বামপন্থীরা, যে পার্থবাবু চাকরি চুরি বিক্রি দায় জেলে আছে বা তদন্ত হচ্ছে, সেখানে বামপন্থী অনেক নেতারা কতজন তাকে সাজেস্ট করেছেন বা আমার অমুকের চাকরিটা করে দাও, এটাও কি সেটিং নয়? এটাও কি অবৈধ পন্থা নয়? তারা বলবে। যারা সেটিং করে বেড়ায়, যারা সেটিং করে তাদের কর্মী সমর্থকদেরকে মার খাওয়ায়, তারাই কথা বলবে। ডেপুটেশন তো আমরাও দিতে যাই ভাই, ডেপুটেশনের নামে অমুক ভাঙচুর করার নামে কর্মী সমর্থকগুলো বাচ্চাগুলোকে মার খাওয়াচ্ছে, তাদের নজরে সেটিং হতে পারে। আপনি দেখছি আপনি কথাবার্তা বলছেন, তার মধ্যে প্রত্যেকটা কথা আপনি সিপিএমকে, বামপন্থী দলকে বোধহয় বলছেন। মানে আচমকা নওশাদের কি হলো? সিপিএম তো আপনার ভাই ছিল, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী প্রচণ্ড কাছের আপনার, মানে বন্ধু সিপিএম থেকে হঠাৎ করে শত্রু সিপিএম হলো কেন? না, মোটেও নয়। এই বিষয়টা আমাদের সাথে বন্ধুত্ব ছিল, এখন ডিটাচে আছি আমরা, আমাদের শত্রু হয়নি। কিন্তু যেভাবে বামপন্থী বন্ধুরা ভাষাগত মুণ্ডুপাত করেছেন, দেখুন, আমাকে অন ক্যামেরা বলছে আমাকে বিজেপি আলোচনা সমালোচনা করে, তৃণমূল আলোচনা সমালোচনা করে, কিন্তু তাদের লেভেলটা পার করে চলে গেছে বামপন্থী বন্ধুরা। আর সেটিংয়ের কথা বলছেন, সব থেকে বেশি বামপন্থীরা বন্ধুরা বলেছেন। তবে তার মধ্যে বিরোধিতা করছি না, আমি বলবো আমার ক্যামেরার মাধ্যমে যে আমাদের একটা সিটলি আলোচনা হয়েছে, যেটা আমাদেরকে ছাড়তে চেয়েছিল বামপন্থী বন্ধুরা, বামপন্থী দলগুলো, আমাদের সেটা সম্মানজনক জায়গায় হয়নি। সেই জন্য আমরা আমাদের মতো লড়াই করছি, বামপন্থী বন্ধুরা কংগ্রেসকে নিয়ে একসাথে লড়াই করছে। যদিও সেই জোটের মধ্যে কোথায় কি দাঁড়াচ্ছে নতুন করে বলবো না, কোচবিহার থেকে ঘাটাল পর্যন্ত কি হচ্ছে সেটা নতুন করে আমাকে বলতে অবকাশ লাগবে না। মূল সমস্যা কি যাদবপুর লোকসভাকে কেন্দ্র করে? না, মোটেও নয়। আমি যাদবপুর ক্লেম করেছিলাম, শ্রীরামপুর ছিল, পরবর্তীতে বলেছিলাম প্রয়োজনে যাদবপুরও ছেড়ে দেবো। শ্রীরামপুর নিয়ে সমস্যা, মুর্শিদাবাদও ছেড়ে দেবো বলেছিলাম, কিন্তু কোনোটা একটা তো আমরা দিদি 3টে ছাড়ি, আমাদেরকে তো একটা ছাড়া দরকার। যে আমিত্ব ভাব যদি চলে আসে, ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণদের বিরুদ্ধে কিন্তু আমি কোনো দিন নয়, একটা মনে রাখবেন, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, আমিত্ববাদের বিরুদ্ধে আমি সবসময়। মানে সৃজন ভট্টাচার্য ওদের কথা বলছেন? না 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 না, সৃজন দা তো আমার দাদা সম্পর্কে, ভট্টাচার্য টাইটেল বলে বলছি না, যে আমরাই থাকবো, ওদেরকেই সব সিট তুলতে হবে, আমরা একটা সিট ছাড়বো না, এই যে অনর্মণভাবে আমাদের সরি, কারণ আমাদের যে আত্মসম্মানে আঘাত লাগছে।
আপনি ডায়মন্ড হারবার থেকে সরে এলেন, আপনি বললেন মানসিকভাবে প্রস্তুত, কিন্তু দলের চেয়ারম্যান আপনি যতদূর আমি সম্ভব আইএসএফের, সেখানে দাঁড়িয়ে দলের প্রধান বলছেন একটি আসনে লড়বো, সেখানে দল আবার আপনি বলছেন দলের সিদ্ধান্ত নিয়েছে আমি লড়ছি না, মানে ব্যাপারটা কেমন যেন, মানে আমার জন্য দর্শকদের জন্য কন্ট্রাডিক্ট, মানে দলের প্রধান যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এই আসনে লড়বো, সেক্ষেত্রে কী করে তার দলের সিদ্ধান্ত হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আসনে টিকিট দেবে না? একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট থাকলেই মমতা ব্যানার্জি হঠাৎ ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে দাঁড়াতে চাইলেন, সুব্রতবাবু সেটাকে অনুমোদন দিয়ে দিলেন। সুব্রত বক্সিবাবুর হয়তো সাহসে কুলায়নি বা জানি না কি, যে না এটা আলোচনা হওয়া দরকার, দাঁড়ালে লাভ লস কী হতে পারে, গিয়ে মুখ থুবড়ে পড়বেন, কী করবেন না করবেন, হ্যান ত্যান পাইলে চোট হতে পারে, এসব আগে পরে চিন্তাভাবনা করে বলার জায়গাটুকু দেয়নি। আমাদের দল ছোট হলেও একটা গণতন্ত্র আছে, দলের চেয়ারম্যান হতে পারি, কিন্তু দিনের শেষে দলের একজন কর্মী, ঠিক বুথের একটা কর্মীর যেমন আমি একজন কর্মী। হ্যাঁ, সময়ের সাথে আমাকে একটা পদ হোল্ড করেছে, আমাকে কাজের দায়িত্বভার বেশি দিয়েছে। এটা নয় যে আমি ফাইনাল অথরিটি আমি নয়, আমরা। সেই আমরা থেকে সংখ্যাগরিষ্ঠ আমরা বলেছে যে বেশ কিছু কারণ দেখিয়ে, যেগুলো পাবলিক ডোমেনে এসেছে আর কিছু হিডেন আছে যেগুলো পাবলিক ডোমেনে আসেনি, যেটা আমি ডিসকাস হয়েছে, সেটাকে মাথায় রেখে আমাকে টোটাল লোকসভা নির্বাচন থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখি, বসিরহাটের মতো সিটে, উলুবেড়িয়ার মতো সিটেও আমাকে লোকাল নেতৃত্বরাও জোরাজুরি করেছিল আমাকে কন্টেস্ট করার জন্য, কিন্তু দল চেয়েছেন যে এবারে নির্বাচনে সম্পূর্ণভাবে আমি প্রচারে থাকবো, কোনো জায়গায় সীমাবদ্ধ থাকবো না। বসিরহাটে তো একটা বিরাট অংশের সংখ্যালঘু ভোট, আপনি যদি বসিরহাট লোকসভা আসনে দাঁড়াতেন তাহলে খানিকটা সত্যি তো সুবিধা হতো, মানে কেন বসিরহাট লোকসভাও তো বেছে নিতে পারতেন। না, দল চায়নি তো, ওই জন্যই বলছি। দল বলছে এবারে আপনাকে কোনো জায়গায় দাঁড়াতে হবে না, আপনি এবারে ক্যাম্পেইনের কাজে থাকুন, পার্টির প্রচারের কাছে থাকুন, যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের হয়ে প্রচারে থাকুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই মানে হেরে যাওয়ার ভয়ে সরে এলেন, মানে সত্যি তো, মানে অভিষেকের একটা শক্ত ঘাঁটি ডায়মন্ড হারবার, সত্যি আপনি মানে হেরে যাবেন বলে কে বলেছে ঘাঁটি? আমরা যে প্রার্থী দিয়েছি ধৈর্য ধরুন, রেজাল্টটা হোক, তারপরে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, যদি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, কোনো হিংসা না হয়, মানুষ যদি মানুষের মতটা দিতে পারে, আপনার ভোট আপনি বাড়ি থেকে বার হবে নির্বিঘ্নে, গিয়ে ভোট কেন্দ্রে গেলেন, আপনি আর ইভিএম মেশিন থাকবে আর দ্বিতীয় কেউ থাকবে না, ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি আসবেন। যদি এটা ডায়মন্ড হারবারে হয়, মাইনাসে রান করবে অভিষেক বাবু মডেল, শক্ত ঘাঁটি, সব মানুষ এই দম্ভ অহংকারকে চুরমার করে দেবে। তো আপনারা তো নাকি বিজেপির, আপনি নিশ্চয়ই জানেন সেটা, বিজেপির সুবিধা করে দিচ্ছেন, সংখ্যালঘু ভোট একটা নির্দিষ্ট অংশের ভোট আপনাকে এটা দিচ্ছেন বিভিন্ন আসনে প্রার্থী হয়ে। ডায়মন্ড হারবার সেখানে হতেই পারে একটি নির্দিষ্ট আসন বা একাধিক আসন, যাদবপুর, ডায়মন্ড হারবার, সর্বত্র, এটা কি সত্যি? 2019-এ তো আমরা ছিলাম না, তাহলে 18টা সিট কারা ভোট কেটেছে, তাহলে আপনি লেফটকে আর কংগ্রেসকে বলতে হবে। তাহলে তার একটা উদাহরণ যদি আমি দিই, আপনার রায়গঞ্জ সিটটা, সিটিং এমপি ছিলেন মোহাম্মদ সেলিম সাহেব, সেখানে কংগ্রেস প্রার্থী দিয়ে দিল, বিজেপি বেরিয়ে গেল, ভোট কাটাকাটি। তাহলে বিজেপিকে সুবিধা কে করলো? কংগ্রেস আর লেফট বলবো আমি, সরি আপনার কথা যেটা বলবে, কিন্তু সেটা কি আর হচ্ছে? তারা তো লড়াইয়ের জন্য ছিল। 2021-এ 77টা সিট পেয়েছে বিজেপি, তাহলে নিশ্চিত বলতে হবে সংযুক্ত মোর্চা ভোট কেটে বিজেপিকে করে দিয়েছে জায়গা। বলবেন তো নাকি? বলুন না, সংযুক্ত মোর্চাই তো কোনো কন্টেস্ট করেছিল। তো ব্যাপারটা এগুলো নয়। আমাদের ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে আমাদের এমপিদেরকে পাঠালাম, 17 বার। আমার দাদু ভোট দিয়েছে, আমার বাবা দিয়েছে, এখন আমি দিচ্ছি। লাভটা কী হয়েছে? শুধুমাত্র ওকে আটকাতে হবে, ওকে জিতাতে হবে, ওকে হারাতে হবে, এই দায়িত্ব কি কাঁধে তুলে নিয়েছি আমরা? হ্যাঁ, ধর্মের ভেদাভেদ হয়েছে, ক্রমশ বেড়েছে, অসহিষ্ণুতা ছেয়ে গেছে। কার ফ্রিজের নাকি গোমাংস তাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, কে উচ্চবর্ণের মন্দিরের কলে পানি পান করেছে, পিটানো হয়েছে। এক্সইবি কিনে গিয়েছে, কেন তুমি এক্সইবি কিনবে, মারা হয়েছে, অন্যায় হয়েছে। জাতপাতের লড়াই বেড়েছে, ধর্মের হানাহানি বেড়েছে, অন্যায়টা বেড়েছে। দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই অনুরোধ করছি মানুষের কাছে, এবারে আইএসএফকে পাঠান। এই জাতপাত বর্ণ এর লড়াইকে বন্ধ করতে হবে, মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন করতে হবে। স্বাস্থ্যকেন্দ্র আজকে ধরাশায়ী, মানে ধ্বংস হতে চলেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ করে দিচ্ছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজনীতি ময়দানে এসেছি। সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি আমাদেরকে চায়, আমরা জিতে পার্লামেন্টে যাব। অন্যথায় আমাদের পরিবর্তে যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে, তার কাজের মধ্যে কিছু ভুল হলে আমরা ধরিয়ে দেবো।
অধীর চৌধুরী কি বলেছেন আপনি জানেন? যে তিনি বলেছেন যে আমাদের সাথে কোনো জোট ছিল না, বা একটি মন্তব্য করেছেন আইএসএফ নিয়ে, জোট ভাঙা নিয়ে। অধীর চৌধুরীর মন্তব্যের কি প্রতিক্রিয়া দেবেন আপনি? ভাইজানের সেই কথা মনে পড়ে, ব্রিগেডের মঞ্চ, ভাইজানকে সরিয়ে দেওয়া, এই বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছিল। একটাই কথা, অধীরবাবুর কাছে ভিক্ষা নাই, অধিকার চায়। মাথায় টুপি দিয়ে রমজান মাসে এসে খুব ফল খাচ্ছেন, ও দিন বন্ধ করতে হবে। আদিবাসী সমাজের উৎসবে গিয়ে, কুর্মী সমাজের উৎসবে গিয়ে, খুব করম উৎসবে গিয়ে, বিভিন্ন ধর্মীয় উৎসবে গিয়ে খুব ভাষণবাজি করছেন, এগুলো বন্ধ করতে হবে। 25 বছরের আপনি এমপি, আর আমরা যতটুকু জানি কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য এমপি রেকমেন্ডেশনে 10 জনের নাম যায়। তাই এই 25 বছরে উনি কতজনের নাম পাঠিয়েছেন, তার মধ্যে কতজন আদিবাসী আছে, কতজন দলিত আছে, কতজন মুসলিম আছে, সেইগুলো কিন্তু বার করছি আমরা। আর অধীরবাবুকে আশা করছি আগামী দিনে পাবলিক ডোমিনে সেগুলো নিয়ে এসে দেখান। আপনি 25 বছরের এমপি, আপনাদের সরকার 10 বছরে মনমোহন সিংজি 10 বছরের প্রধানমন্ত্রী, কেন ফুল ফ্লেজের সেন্ট্রাল ইউনিভার্সিটি মুর্শিদাবাদের মতো পিছড়েবর্গ এলাকায় কেন হলো না, জবাব কিন্তু দিতে হবে। অধীরবাবু শুধু মাথায় টুপি দিয়ে মুসলিমদের সামনে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে বাংলার মানুষ আর কিন্তু খাবে না, অনেক খেয়েছে। তখন বিকল্প ছিল না, অনেক বুঝিয়েছেন, বিজেপির ভয় দেখিয়ে তৃণমূলের করে হয়েছে, এখন বিকল্প এসেছে মানুষের সামনে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সিএ নিয়ে অধীরবাবুর ভূমিকা কি জানতে চাইবে তো মানুষ, জানতে চাইবে না? মুর্শিদাবাদে 10 বছরের এমপি, যখন উনি 25 বছরের এমপি, ওনার 10 বছর পিরিয়ডটা কী ছিল? একটা 25 বছরের মধ্যে একটা 10 বছরের পিরিয়ড হচ্ছে কোথায়? সেটা হচ্ছে স্বাস্থ্য, এই মনমোহন সিংয়ের জি সময়। তো একটা এইমসের মতো হসপিটাল কেন মুর্শিদাবাদে করলো না অধীরবাবু? এর জবাব অধীরবাবুকে আগামী দিনে দিতে হবে, প্রস্তুত থাকুন। বামেদের সঙ্গে জোট ভাঙার মূল কারণ কি মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এরা কি আপনাকে সহযোগিতা করলেন না, নাকি সময় হয়ে গেল বলে আপনাকে কাজে ব্যবহার করার পরে আপনাকে ছুড়ে ফেলে দেওয়া হলো বলে আপনার মনে হয়? না, এটা নয়। সবাই একটা বামেদের শুধু তো সিপিএমের সাথে জোট হয়নি যে সুজনবাবু বা মোহাম্মদ সেলিম সাহেব করবেন। এটা লেফট ফ্রন্টের সাথে জোট ছিল। লেফট ফ্রন্টের চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি স্যার বিমানবাবুর সাথে হচ্ছিলেন। তো আবারও বলছি, আমরা যেটা চেয়েছি সেটা ওনাদের কাছে পছন্দ হয়নি। ওনারা যেটা দিচ্ছিলেন আমাদের আত্মসম্মানে লাগছিল, ফলে জোট হয়নি। তারা তাদের মতো লড়াই করবে, আমরা আমাদের মতো লড়াবো। যদিও তাদের সাথে কংগ্রেসের শুনছি নাকি জোট হয়েছে, যদিও কী জোট হয়েছে জানি না। আপনার কুচবিহারেও প্রার্থী দিয়ে দিয়েছে। আর আপনার মজা লাগছে না, মজা নয়, এইটা তো হাসির খোরাক হয়ে যাচ্ছে। আমরা প্রথম থেকে বলছিলাম যে এই ধরনের হয় না, আসুন কংক্রিট জোট হোক একদম। মানুষের কাছে বার্তা দেবো। 21 জোটের সময়ে বলেছিলাম শুধু 21 নির্বাচন নয়, সুদূর মেয়াদি জোট করব। আমরা এই জোটে এগিয়ে নিয়ে যাবো, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জোট হোক আমাদের, কথা বলেছিলাম আমরা। আলিমুদ্দিনে গিয়ে বলেছিলাম আমরা। আজকে দেখছেন তো। ধরুন একটা হাসির কথা যখন বলছেন, একটা কথা বলি, একটা প্রচলিত কথা আছে, সত্যটা জানি না আমরা, যে কংগ্রেস নাকি মরে গেলেও সিপিএমকে লেফটকে ভোট দেয় না। সেই জোটে গিয়ে কতটা লাভবান হবে লেফট ফ্রন্টের গ্রাসরুট লেভেলের নেতাদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর সাথে আপনার কোনো বিজেপিকে নিয়ে এই সেটিং, বিজেপির সঙ্গে কোনো সেটিংয়ের সঙ্গে কোনো রকম কিছু সম্ভাবনা আছে, মানে কিছু করেছেন শুভেন্দুর সঙ্গে? দল অনুমোদন দিলে আমি এ থেকে দাঁড়াতাম, ডায়মন্ড হারবার থেকে আমার ইচ্ছা পূরণ হয়ে যেত, আমি লড়াই করতাম। তখন কি হতো? রেড়ে করে উঠতো কারা? তৃণমূলী বন্ধুরা, যে শুভেন্দু অধিকারীর কাছ থেকে কত মালকে সেটিং করেছো বলো, এটা একটা আমাকে লাগাতো। এখন কি হচ্ছে? অভিষেক ব্যানার্জি কত মারলে তুমি কেটে পড়েছো, এই ধরনের ভাষায় লিখছে। আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই, এটা মাথায় রেখে রাজনীতির ময়দানে আছি। কারো ফাটলো, চটলো, কি হলো দেখার দরকার নেই। প্রয়োজনে যদি মলম চাই, কিছু চাই, সেটা লাগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। নওশাদ সিদ্দিকী যদি প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতেন, খানিকটা তো একটু লড়াই কঠিন হতো অভিষেকের। সেক্ষেত্রে অভিষেককে তো খানিকটা সত্যি আপনি সুবিধা করে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে সুবিধা করেছেন। নওশাদ সিদ্দিকী 2021 যখন ভাঙড়ে দাঁড়িয়েছিল, তাহলে বিজেপির লড়াইটাকে সুবিধা করতে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল কি? তখন তো আন করা মুখ ছিল না, তৃণমূলের লড়াইকে সুবিধা করতে দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তখনও তো আননোন ফেস ছিলাম। তো আমাদের মজরুল লস্করে ওই পটেনশিয়াল আছে। নওশাদ সিদ্দিকীর থেকে কোনো অংশে পিছিয়ে নেই। তার রেকর্ড দেখুন, নওশাদ সিদ্দিকী ছাপে যাওয়ার মতো সে রাখতে পারে। 2026 বিধানসভা নির্বাচন, তখন কি জোটের দিকে আবার এগোবেন? মানে দরজা খোলা রাখছেন তো জোটের? আমার ব্যক্তিগত মতামত, আমরা বন্ধু ছিলাম, একটু ডিটাচ হয়েছি। 70 এখনও হয়নি, 70 হয়নি। মানে 26 দরজা খোলা। কী বললাম আমি, আমার মতামত এটা। এবার দল যদি চাই 26 আবার আলোচনা করা দরকার, চাইবে, যেটা বলবে আমি প্রস্তুত। নওশাদ যুবক, নওশাদ অত্যন্ত জনপ্রিয়, নওশাদের বিয়ে কবে? ওটা আমার বাড়ির লোকেদেরও খুবই চিন্তিত। একটাই বাকি আছে,
ঈদের পরে দেবে বলছে, এ করছে বলছে, একটাই চিন্তা, আর কিছু না। বাড়িতে যদি কারো মানে কোনো একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা থাকে সেটা ওটাই, তবে হয়ে যাবে সময়ের সাথে সাথে। মানে আমরা যতদূর জানি, মানে টুকটাক সূত্র মারফত খবর, আপনি তো প্রেমিক, মানে আপনার মানে আপনি জানেন আপনার বিবাহ হবে, বা কেউ একজন মনের মানুষ নিশ্চয়ই আছে। না ওরকম কোনো ব্যাপার নাই। মানে ঈদের পরে নওশাদের বিয়ে হচ্ছে? না, ওটা তো বাড়ির লোক তো চাইছে। এখন যদি বলি ঈদটা অপেক্ষা কর, দিয়ে দেবো, মানে এতটাই প্রস্তুত আছে। মানে আপনার স্ত্রী খোঁজার একটা, মানে যে কে স্ত্রী হবেন তাকে খোঁজার চেষ্টা চলছে বাড়ি থেকে? সেটা তো অনেক দিন ধরেই চেষ্টা করছে, মানে কি বলছেন, বিয়ে করবেন? না, এখন যে লড়াই নেমেছি সেটা উদ্ধার হই না, এই মালাটা পড়ি না, তারপর তো বিয়ের মালা দেখা যাবে। আচ্ছা, যদি ভাঙড়ে বা হেরে যান, মানে আগামী বিধানসভা নির্বাচনে, রাজনৈতিকভাবে কি আপনি সন্ন্যাস নেবেন? মানে তারপরে কি কোনো চাকরি বাকরি অন্যদিকে এগোবেন? মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? 2026 আসতে দেরি আছে, অতদিন বাঁচি কি মরি দেখেন না। একদম। নওশাদ সিদ্দিকী তার নিজস্ব ভঙ্গিমায় বারবার করে জানিয়ে দিলেন তিনি যা করেছেন দলের সিদ্ধান্ত অনুযায়ী করেছেন, এবং তিনি বিভিন্ন বিষয়ে কিন্তু যা খোলসা করলেন আপনাদের হয়তো সেগুলি শোনার পর খানিকটা ভাবাবে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।